গতানুগতিক মুখস্থ শিক্ষা প্রথা ভাঙুন। আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আপনি কি ভেবেছেন আপনার সামনের যে বাচ্চাটির বয়স 6 থেকে 8, সে কিভাবে গ্রামার ছাড়া সুন্দরভাবে বাংলা বলছে? কেন ওইভাবে ইংরেজি বলতে পারছে না? সবগুলো গবেষণাতেই দেখা গেছে কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা স্কুল আর কোনো পরিপূর্ণ মানুষ করতে পারে না। কারণ দুনিয়াটা এত দ্রুত ওলটপালট হচ্ছে, তাদের মুখস্থ পড়া বেশিরভাগই আর কোনো কাজেই লাগছে না। যেমন প্রাচীন অনেক সভ্যতা আমরা সবাই জানি, কিন্তু একবার ভাবেন যদি কোনো মানুষ এটা জীবনেও না পড়ে, তাহলে তার জীবনে কোনো কিছু কি বাস্তবিক পরিবর্তন হবে? কিছুই আসে যায় না। এমনকি আমরা জীবনে অনেক জিনিস মুখস্থ করে রেখে দিয়েছি যা জীবনে কোনোদিনও ব্যবহারও করতে পারি নাই। যেমন ধরুন, ছোট সময় আমরা সবাই পড়েছি ওয়াইতে ইয়াক। ইয়াক মানে চমড়ি গাই। এটা কি আপনার বাস্তব জীবনে কোনোদিনও কাজে লেগেছে? বা এটা কি আপনাকে দেখেছেন? a+b² বা অন্যান্য সূত্র আপনার বাস্তব জীবনে কতটুকু কাজে লাগিয়েছেন? এখানে এমন কিছু তথ্য দিচ্ছি যেটা শুনলে আপনার মধ্যে পরিবর্তন আসতে বাধ্য। এখন পৃথিবীতে যারা লিড করছেন, অর্থনীতি, টেকনোলজি, শিক্ষা বা খেলাধুলা, তাদের বেশিরভাগের সন্তানই কিন্তু বাড়িতে পড়ালেখা করাচ্ছেন, তারা কোনো স্কুলেই পাঠাচ্ছেন না। যেমন মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক, পিটার থেল, বিটারিল ভুটারিয়ান, রিতেশ আগরওয়াল, অঞ্জলি এবং তারান গারগ। ভারত বিখ্যাত প্রযুক্তি উদ্যোক্তা যারা তাদের সন্তানদেরকে হোম স্কুলিং করাচ্ছেন। উইল এবং জাদা পিঙ্কেট স্মিথ, যুক্তরাষ্ট্র, হলিউড অভিনেতা এবং অভিনেত্রী দম্পতি, তারা তাদের সন্তানদেরকে হোম স্কুলিং করেছেন। অ্যাঞ্জেলা ব্রানসন, যুক্তরাষ্ট্র, বিখ্যাত ব্যবসায়ী রিচার্ড ব্র্যানসনের মা, তিনি নিজেই তার সন্তানকে প্রাথমিক শিক্ষা দিয়েছেন। মায়া টয়েট, নরওয়ে, উদ্যোক্তা এবং লেখিকা, যিনি তার সন্তানদেরকে হোম স্কুল করেছেন। শাকিরা ও জেরার্ড পিকে, স্পেন, এই সঙ্গীত শিল্পী ও ফুটবলার দম্পতি তাদের সন্তানদেরকে হোম স্কুল পদ্ধতিতে শিক্ষিত করার জন্য বিবেচনা করছেন। এলি কিয়োসাকি, যুক্তরাষ্ট্র, বিখ্যাত অর্থনীতির লেখক রবার্ট কিয়োসাকির স্ত্রী, তার সন্তানদেরকে হোম স্কুল করেছেন। ক্রিস এবং মায়া মার্টিন, যুক্তরাষ্ট্র, কোল্ডপ্লে ব্র্যান্ডের প্রধান ভোকালিস্ট ক্রিস মার্টিন এবং অভিনেত্রী গুইনিথ পালট্রো, তাদের সন্তানদেরকে ঘরেই শিক্ষাদানের জন্য আগ্রহী। রাফেল উইলিয়ামস, যুক্তরাষ্ট্র, সঙ্গীতশিল্পী এবং উদ্যোক্তা, তিনি তার সন্তানদেরকে হোম স্কুলিং করান। মেশিলা হার্ট, যুক্তরাষ্ট্র, অভিনেত্রী, যিনি তার সন্তানদেরকে হোম স্কুলিং করাচ্ছেন। রিচার্ড ব্রানসন, যুক্তরাষ্ট্র, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা, যিনি প্রথম দিকে তার সন্তানদের জন্য হোম স্কুলিং পদ্ধতি ব্যবহার করেছেন। এরকম লক্ষ লক্ষ মানুষ আছে যাদের নিজের সন্তানদেরকে নিজেরাই শিক্ষা দিচ্ছেন। কেন দিচ্ছেন? কারণ তারা ওই দেশের যে শিক্ষা ব্যবস্থা তাতে তারা সন্তুষ্ট নন। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, আমি আমার আগের ভিডিওটি চাকরি আধুনিক দাসত্বে বলেছিলাম পৃথিবীর সব স্কুল কলেজে শিক্ষা দেয় আনুগত্য হওয়ার। নতুন ধারা বা বাস্তবিক বা বর্তমান ট্রেন্ডিং শিক্ষা তারা দিতে পারে না। সাধারণ স্কুলগুলো শেখায় একজন সাধারণ মানুষ হওয়ার। গতানুগতিক মুখস্থ শিক্ষাকেই তারা প্রাধান্য দেয়, কারণ কোনো শিক্ষা প্রতিষ্ঠানই পারে না সরকারের বিরুদ্ধে যেতে। কোনো সরকারই ইচ্ছা করলেই সব বই বা সিলেবাস রাতারাতি পরিবর্তন করতে পারে না। আমি মনে করি এটাই বড় প্রতিবন্ধকতা। আমাদের দেশের কথাই ধরুন, গত কয়েক বছর ধরে কয়েকবার সিলেবাস চেঞ্জ হয়েছে। অনেক ক্লাসে তো পড়তে পড়তে আবার নতুন বই পড়তে শুরু করতে হয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে শিক্ষা কমিশন গঠন, তাদের রিপোর্ট, সিলেবাস প্রণয়ন, বই ছাপানো ইত্যাদি করতে যে সময় লাগে এবং ছাত্ররা যে সময়ে ওই শিক্ষা প্রয়োগ করতে শিখবে, তখন পৃথিবীর 60 থেকে 70% শিক্ষা অচল হয়ে যায়। শুধুমাত্র গণিত, ইংরেজি এবং বিজ্ঞানের কিছু অংশ কাজে লাগে। কারণ আধুনিক বিশ্ব যে দ্রুত বদলাচ্ছে, সেটা শিক্ষা প্রতিষ্ঠানে যোগান দিতে পারছে না। তাই তো পৃথিবীর সেরা মানুষের সন্তানদের সাধারণ স্কুলের প্রতি ভরসা পাচ্ছে না। তারা সন্তানদেরকে ভালো লাগার বিষয়ে অনেক গুরুত্ব দিচ্ছেন, মৌলিক শিক্ষা শেখাচ্ছেন, যেগুলো 90 থেকে 98% তার জীবনে প্রয়োগ হবে। তাই তো পড়ালেখা শেষে আমাদের বেশিরভাগই সন্তান হচ্ছে চাকরির চাকর, এবং যারা মুখস্থ প্রথার বাহিরে থেকেছেন বা থাকবেন, তারাই হবে বা হচ্ছে আমাদের সন্তানদের স্যার।
কোনো শিক্ষকই চাইবে না ছাত্র অবস্থায় আপনি তার চেয়ে বেশি জানেন, তাহলে সেই স্যার তো আপনাকে পড়াতে পারবে না। সব শিক্ষা প্রতিষ্ঠানই চায় আপনি তাদের বই মুখস্থ করুন। সব দেশের সরকারই চায় আপনি একজন আজ্ঞাবহ শ্রমিক হন। মুখস্থ বিদ্যার দিন শেষ। আপনি যদি বাচ্চাকে স্কুলে যাওয়ার পর থেকেই বোঝাতে থাকেন তোমাকে ফার্স্ট হতে হবে, তাহলে ওই যে ট্র্যাডিশনাল কর্মচারী হওয়ার শিক্ষা যেটা পেতে শুরু করবে, সে শুধু প্রথমেই হতে চাইবে, ক্রিয়েটিভ নিয়ে ভাববেই না। সন্তানদের সাবকনসিয়াস মাইন্ড ধরেই নিবে তুমি ক্রিয়েটিভ না। তখন শুধু মুখস্থ বিদ্যার পারদর্শী হয়ে একটা চাকরি চেয়ে জীবনে অন্যান্য পশু প্রাণীর মতো জীবন অতিবাহিত করবে। যে কোনো বাচ্চা যখন ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারবে তখন বুঝতে পারবেন সে একজন সফল মানুষ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। আপনি 1 মিনিট ভাবুন, যেখানে 90 থেকে 95% ছাত্রছাত্রী জীবনে ভালো কিছু করতে পারবে না, তাহলে কেন এই মরীচিকার পিছনে আছেন? আমাদের দেশে যে মুখস্থ শিক্ষার চাকরির বাজার, একটু ভাবুন। সেরা চাকরির বর্ণনা দেই, শুনুন। বাংলাদেশের সেরা ছাত্রছাত্রীদের অনেকেরই প্রথম পছন্দ বাংলাদেশ ব্যাংকের এডি। গত বছরের পরিসংখ্যান দেই, পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ছিল 1,81,115 জন। লোক নিবে 100 জন, ভাগ দিয়েছেন? দেন। প্রতি চাকরির জন্য লড়েছেন 1800 জন দেশের সেরা ছাত্রছাত্রী। কথা কি ক্লিয়ার? এখানে যারা পরীক্ষা দিচ্ছেন তাদের লেভেলটা ভেবেছেন? আমার মতো যারা সাধারণ মাস্টার ডিগ্রি, তাদের ওখানে ফর্ম তোলার যোগ্যতাই নাই। সন্তানদের মুখস্থ পড়ার 43তম বিসিএসে পদ ছিল সর্বমোট 1814, পরীক্ষার্থী 4,08,462 জন। হিসাবে আসুন, বাস্তবতায় হাঁটুন। 225 জন বাংলাদেশের সেরা ছাত্রছাত্রীদের মধ্যে মাত্র 1 জন ভালো চাকরি পাবে। যারা বিসিএস পরীক্ষা দেয় তাদের যোগ্যতা নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে? আমার জীবনে আমি একবারও বিসিএস পরীক্ষা দেইনি, কারণ আমি বাস্তববাদী, কারণ আমি জানি ওই মুখস্থ শিক্ষার যোগ্যতা আমার নাই। অন্যান্য সরকারি জব করেছি যেগুলো মূলত টেকনিক্যাল রিলেটেড ছিল। এখন আসেন 3য় ও 4র্থ শ্রেণীর চাকরিজীবীদের কথায়। এখানে সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে বিভিন্ন ধরনের গার্ড, পিয়ন, এখানেও প্রত্যেকটি পদের বিপরীতে পরীক্ষা দিচ্ছেন 1200 থেকে 2000 জন। এখানে আসলে কিভাবে সহজে ব্যাখ্যা করলে আপনি গার্ডিয়ান বুঝতে পারবেন, এটাই আসলে আমাদের উদ্দেশ্য। অনেক ভালো প্রতিষ্ঠানে পড়ালেখা করালেন, ভালোভাবে পাশও করলো, কিন্তু সমস্যা হলো ভালো চাকরি পাচ্ছে না 500 থেকে 700 জনে একজন। তাহলে আমাদের বেশিরভাগ সন্তানই দুঃখ কষ্টে, লোকলজ্জার ভয়ে, গার্লফ্রেন্ডের চোখের আড়াল হতে, মা বাবার চাওয়া পাওয়াকে পূরণ করার জন্য নিজের সব সুখ বিসর্জন দিয়ে ভিন্ন জেলায় সাইকেল চালিয়ে বিড়ি, পাউরুটি, বিস্কুট, চানাচুর বিক্রি করছে, বা যে অমানসিক জীবনযাপন করছে আপনি একটু আশেপাশে লক্ষ্য করলেই খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনি কি লক্ষ্য করেছেন উপজেলা, জেলা শহরে বা ক্লিনিক কিংবা ভালো মানের এমবিবিএস এর চেম্বার ও বড় বড় ঔষধ ফার্মেসিতে সকাল 7টা থেকে রাত 1টা পর্যন্ত যে স্যুট, বুট, ক্লিন শেভ, ফুল হাতা ফর্মাল ড্রেস পরিহিত প্রাণীগুলো দাঁড়িয়ে থাকে, তাদের বাড়ি কোথায়? তারা কি খায়, কোথায় ঘুমায়, কখন ঘুমায়? আপনি খোঁজ নেন, তারা বেশিরভাগই দিনে 20 ঘন্টা কাজ করে যাচ্ছে। এরা কিন্তু আমাদেরই সন্তান, আমাদেরই ভাই। শুধুমাত্র গার্ডিয়ানদের ভুল সিদ্ধান্তের বলি আজ তারা। খোঁজ নিয়ে দেখেন, গত ঈদে হয়তো তারা বাড়িই যায়নি। 30,000 টাকা মাসে বেতন পাচ্ছে, 35,000 টাকা তাদের খরচ। ফ্রিতে 20 ঘন্টা কোম্পানিকে উন্নয়ন করে দিচ্ছে। দুঃখ নিয়ে বলতে হয়, ছোট থেকে যদি চাষি বা মেকারও হতো তাহলে এই 30 বছরে সে হতো একজন স্বাবলম্বী মানুষ এবং বউ সন্তান, মা বাবা, আত্মীয় স্বজন নিয়ে অনেক ভালো থাকতো। তার অধীনে চাকরি করত অনেকে। আমি অনুরোধ করছি আপনার সন্তানকে পড়ালেখা করান, সমস্যা নেই, কিন্তু এখন থেকে কমপক্ষে 50% সময় টেকনিক্যালে শিক্ষা দিন। তা না হলে আমাদের আজকের ভুল সিদ্ধান্তের জন্য অমানসিক নির্যাতিত হয়ে জীবন পার করতে হবে আমাদের সন্তানকে। তাহলে আমরা স্কুলে পড়াচ্ছি কেন? আসলে উপায় নেই। আসলে আমরা বেশিরভাগই বুঝতে পারছি না কোথায় এবং কিভাবে এবং কি করব। স্কুলগুলো জেনেও শুধু তারা মুখস্থই করাচ্ছেন, আসলে তাদেরও তেমন কিছু করার নেই।
কিছু তো একটা করতে হবে। তাই তো বেশিরভাগ শিক্ষায় মুখস্থ করাচ্ছেন এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী A+ পাচ্ছে। আমি নিজে অনেককে দেখেছি বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড বা খুবই ভালো রেজাল্ট করেছেন, চাকরি করছেন তারা, কিন্তু বেশিরভাগই জীবনে সুখী নন। কারণ তারা যে মুখস্থ বিদ্যায় পারদর্শী ছিল, ভেবেছিল চাকরি পেলে তারা অনেক কিছু করবে এবং করতে পারবে। এখন তাদের বউ বাচ্চা বাবা মাকে নিয়ে ঠিকভাবে চলতেই পারছে না। আসলে তারা ছিল ভুল শিক্ষায়। যদি কোনো টেকনিক্যাল বা প্র্যাকটিক্যাল জ্ঞান অর্জন করত, তাহলে তারা আজকের এই হা হুতাশে থাকতে হতো না। আপনি যদি এখনও মুখস্থ বিদ্যা নিয়ে থাকেন, আপনি বেকারের মিছিলে যোগ দিচ্ছেন বা চাকরি পেলেও কিভাবে আরও ইনকাম করা যায়, ভালো থাকা যায়, সেই লাইনকে লম্বা করছেন। প্রযুক্তি এমনভাবে সব কিছু বদলিয়ে দিচ্ছে, যেটা এখন আপনি ভাবছেন 1 বছরের মধ্যে দেখবেন তার সব কিছু ওলটপালট হয়ে গেছে। তাই বেসিক কিছু বিষয় স্কুল থেকে শিক্ষা নিতে পারেন, যা একটু কাজে দিতে পারে। কিন্তু আপনাকে শিখতে হবে পৃথিবীর আজকে কি ঘটছে এবং কি ঘটতে পারে তা নিয়ে। প্রযুক্তি এমনভাবে সব কিছু বদলিয়ে দিচ্ছে, যেটা আপনি এখন ভাবছেন 1 বছরের মধ্যে দেখবেন তার সব কিছু ওলটপালট হয়ে গেছে। তাই বেসিক কিছু বিষয় স্কুল থেকে শিক্ষা নিতে পারেন, যা একটু কাজে দিতে পারে। কিন্তু আপনাকে শিখতে হবে পৃথিবীতে আজকে কি ঘটছে এবং কি ঘটতে পারে তা নিয়ে। একটা উদাহরণ দেই, তাহলে খুব সহজে বুঝতে পারবেন। টিকটক এমন এক শর্ট ভিডিও অপশন নিয়ে আসলো, যেটা দিয়ে যে কোনো মানুষ অভিনয় বা ঠোঁট মিলাতে পারে। এখানে খেলাটা দেখেন, যার কোনো অভিনয়ের যোগ্যতাও নাই, সেখানে সে চমৎকার অভিনয় করছে। আবার যার কণ্ঠ খারাপ কিন্তু অভিনয় ভালো পারে, সে দুনিয়া মাতিয়ে দিচ্ছে শুধুমাত্র একটি ভিডিও বা অডিও করেই। কোটি কোটি মানুষ সেই অডিও বা অভিনয় বা ভিডিও কপি করে দুনিয়া মাতিয়ে দিচ্ছে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, ভিডিও স্ট্রিমিংয়ের সেরা কারা? ইউটিউব, ফেসবুক। কিন্তু টিকটক এসে তাদের ধারণা সম্পূর্ণ পাল্টে দিয়েছে। তারাও টিকটককে দেখে বাধ্য হয়ে কপিরাইট ইস্যু বাদ দিয়ে এখন তাদের ভিডিওগুলো সবাইকে ব্যবহার করতে দিচ্ছে তাদের শর্ট ভিডিওগুলোতে। এই তো 5 বছর আগেও আমরা ভেবেছিলাম এবং এখনও ভাবছি গুগল, ফেসবুক পৃথিবীকে লিড করতে পারে, কিন্তু আসলেই কতটুকু কিভাবে তা বোঝা যাচ্ছে না এই ব্লকচেইনের যুগে। ডাটা ডিসেন্ট্রালাইজ নিয়ে যে প্রযুক্তি আগাচ্ছে, এআই দিয়ে যেভাবে কাজ হচ্ছে, তাতে আগামী 2-3 বছর বা 5 বছরের মধ্যে আমরা কোথায় পৌঁছব তা কেউই আমরা বলতে পারছি না। তবে এটা ঠিক, আপনি যদি বইয়ের বাইরে মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে প্রত্যেক দিনই আপডেট হতে থাকেন, তাহলে আপনি অবশ্যই এই প্রযুক্তির সাথে, আধুনিক বিশ্বের সাথে খুব ভালোভাবে চলতে পারবেন এবং অবশ্যই জীবনে অন্যান্য সাধারণ মানুষ থেকে অনেক অনেক এগিয়ে থাকবেন। আসলে কি শিখতে হবে বা কি শিখলে আপনার পরিশ্রম কোনোদিনও বৃথা যাবে না? টেকনোলজি, ম্যাথ, ইঞ্জিনিয়ারিং, খেলোয়াড় বা শরীরচর্চা, ব্লকচেইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং ইংরেজি। ব্যাস, আজ থেকেই শুরু করুন, দেখবেন হবেন সেরা। শুধুমাত্র যদি ইংরেজিও ভালোভাবে শিখতে পারেন, তাহলেও অনেক কিছু করতে পারবেন। যেমন এখন অনেকে দক্ষিণ কোরিয়ার ভাষা শিখছেন বউকে কাঁদিয়ে, বাবা মাকে ভালো রাখতে, অন্যের কামলা হওয়ার জন্য। আমার মনে হয় এরা বোকার স্বর্গে বসবাস করছে, কারণ কোরিয়ান ভাষা তো আমরা প্রথম থেকেই শিখছি। কিন্তু আপনি জানেন কি, প্রত্যেক দিনই আপনি 20-30% মনের অজান্তেই ইংরেজি বলছেন। বিশ্বাস করুন, এই সময় যদি ইংরেজি ভালোভাবে দক্ষ করতে পারেন, তাহলে দক্ষিণ কোরিয়া নয়, সারা পৃথিবী আপনার জন্য হবে উন্মুক্ত। কোনো ভাষাই এত স্বাধীনতা দিবে না যেমনটা দিবে ইংরেজি। কেন আপনি কোরিয়ান ভাষা শিখছেন? ভাষা শেখার পর যেখানে 10-15%ও কোরিয়া যেতে পারবে না, গেলেও বেশিরভাগ হবেন কোরিয়ান কামলা। এই সময় যদি ইংরেজি, কোরিয়ান বা অন্যান্য ভাষার মতো মনোযোগ দেন, লিখে দিব আপনি 10 জন কোরিয়ান বাঙালির চেয়েও বেশি ইনকাম এবং সুখে থাকতে পারবেন। এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা ম্যাটার করে না। আপনার কোরিয়ার বা অন্য কোনো ভাষা শেখার সময়টা শুধু ইংরেজিতে এবং আইটিতে দেন। বর্তমান বিশ্বে এআইয়ের ফলে আপনি যদি শুধুমাত্র ভালো ইংরেজিও জানেন এবং ভালোভাবে প্রম্পটিংও করতে পারেন, তাহলেও অনেক কিছু করা সম্ভব। ইলন মাস্কের যে কাস্টমাইজ স্কুল, সেখানে একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, তা হলো ক্লাসের বয়সের কোনো পার্থক্য রাখেন নাই। ক্লাস 4-এর একজনের বাচ্চার বয়স 8ও হতে পারে, আবার 50ও হতে পারে। তার প্রবলেম সলভিং দক্ষতার উপরেই তার ক্লাসটা নির্ধারণ হয়।
তাদের কোনো পরীক্ষার সিস্টেমও নাই। মজা না? আসলে শিক্ষা হবে ক্রিয়েটিভ, তাহলেই সে হবে মুক্ত। শিক্ষার কোনো বয়স বা টাইম ফ্রেম নাই। যে যত তাড়াতাড়ি শিখবে সে তত তাড়াতাড়ি পাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম। আপনাদের সাথে ছিলাম রুহুল। ইনশাল্লাহ মৃত্যু পর্যন্ত আপনাদের সেবায় থাকব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।